চলচ্চিত্রে কম্পোজিশন এপিসোড 12-এ স্বাগত জানাই আপনাদেরকে। চলচ্চিত্রে কম্পোজিশন সম্পর্কে আজকে আমরা বিশদ আলোচনা করব। যদিও এই টপিকটা যে আর্টিকেলে লেখা আছে সেই আর্টিকেলটা কিছুটা বড়, তাই আমি টোটাল তিনটা পার্টে, সম্ভবত তিনটাই পার্ট হবে, এরকম তিনটা পার্টে ভাগ করে আমি এটা নিয়ে আলোচনা করব। বাকি 11টা এপিসোডের মতো মোটামুটি 20 মিনিটের ভেতরেই আমি চেষ্টা করব প্রত্যেকটা পার্টকে রাখার। তবে এটা একটু জটিল এপিসোড হবে আশা করি, কারণ চলচ্চিত্রে কম্পোজিশন সম্পর্কে যথাযথ বিন্যাসের মনোযোগ আকর্ষণ করবার ক্ষমতা বা ক্রমাগত বৈপরীত্য, আলোক সম্পাদকের ভূমিকা ও গতিশীল কম্পোজিশন সম্পর্কে পৃথক পৃথক উদাহরণ দিয়ে কিন্তু এর আগেও আমি অন্যান্য আর্টিকেলের দ্বারা আলোচনা করেছি। তবে এই ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম হবে, এই এপিসোডটা একটু আলাদা রকম, তাই আমি এটাকে লাইভ করছি, পরে এটাকে ইউটিউবে দিয়ে দিব। আপনারা পরে এটা ইউটিউব থেকেও শুনে নিতে পারবেন, প্লাস আমার ফেসবুক ওয়ালেও কিন্তু এটা লাইভ থাকবে। তো স্থির চিত্রের কম্পোজিশন থেকে চলচ্চিত্রের কম্পোজিশনের মূল পার্থক্য কিন্তু আসলে গতিতে। আলোকচিত্রের কম্পোজিশনের ক্ষেত্রে যে সমস্ত রীতিনীতি প্রচলিত তা চলচ্চিত্রের কম্পোজিশনের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে প্রযোজ্য, কিন্তু তার সঙ্গে অবশ্যই জড়িয়ে থাকা চাই গতি সম্পর্কিত সঠিক ধারণা। কারণ গতির ব্যবহার কিভাবে কম্পোজিশনের কাজে সাহায্য করে ও কিভাবে কম্পোজিশন গঠনে বাধা বিপত্তি হয়ে দেখা দেয় তা সম্পর্কে কিন্তু সঠিক ধারণা দরকার, না হলে কিন্তু সিনেমা হবে না। যেমন ধরা যাক একজন স্থির চিত্রগ্রাহক বা যে স্টিল ফটোগ্রাফার ও একজন চলচ্চিত্র গ্রাহক যে মুভিং ফটো শ্যুট করে, চলচ্চিত্রের মুভিং ফটো শ্যুট করে, দুজনে একই বিষয়ের ছবি তুলছেন। ধরে নেওয়া যাক একটা ওয়েস্টার্ন ল্যান্ডস্কেপের ছবি। তো দৃশ্যের পৃষ্ঠভূমিতে রয়েছে মেঘ ও সমতল প্রান্তর ধরে নেওয়া যাক, মধ্যভূমিতে একপাল চরণরত পশু, পুরোভূমিতে ডান দিকে ঘেঁষে রয়েছে একটা কাউবয় যে অলস্য ভরে মাটিতে শুয়ে রয়েছে, মুখে একটা ঘাস, আর তার চোখ পশুগুলোর দিকে, আর তার ঘোড়াটা শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে তার পাশে। ধরা যাক এরকম একটা সিনারিও। এটা চলচ্চিত্রে কিন্তু এই ধরনের কম্পোজিশন কিন্তু অনেক সিনেমাতে দেখা যায়, তবে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল যে সমস্ত পুরনো সিনেমাগুলো, 18th সেঞ্চুরি সিনেমাগুলোতে কিন্তু এই ধরনের সিনারিও খুবই কমন। স্থির চিত্রে কাউবয় ও ঘোড়ার অলস মূর্তির পৃষ্ঠভূমি হিসাবে মেঘ, প্রান্তর ও গবাদি পশু পাখি বা যে কোনো ধরনের পশুগুলি প্রায় একইভাবে কিন্তু কাজ করে। এবার ব্যাপারটা একটু সোজাভাবে বলি, এই যে কোনো সিনেমাতে যখন আমরা কোনো একটা চলচ্চিত্রের কম্পোজিশন নিয়ে আলোচনা করি, তো সেই কম্পোজিশনের কেন্দ্রীয় বস্তু অবশ্যই কিন্তু থাকে তার কেন্দ্রীয় চরিত্র। এই উদাহরণে এই অবশ্যই কাউবয় ও তার ঘোড়া হচ্ছে কেন্দ্রীয় চরিত্র, যাদের ঘিরে সমস্ত কিছু প্রকাশ পাচ্ছে স্থির শান্ততায়। সেই জন্য কিন্তু ঘোড়াটাকে স্থির দেখানো হলো। তো এই প্রায় স্থির শটটি তুলতে গেলেও চলচ্চিত্র গ্রাহক যারা, মানে বা ক্যামেরাম্যান যে শ্যুট করবে, যে ডিরেক্টর, কিন্তু এই স্থির চিত্রটা নিতে গেলেও কিন্তু সমস্যায় পড়ে যাবেন, কেননা এই দৃশ্যের সমগ্র কম্পোজিশনের ওপর সম্ভাব্য সমস্ত গতির কী প্রভাব ঘটবে তা তাকে আগের থেকেই বুঝে নিতে হবে। যেমন মরুভূমিতে চরণরত পশুগুলির স্বাভাবিক নড়াচলার ফলে কি সম্পূর্ণ স্থির, কি সম্পূর্ণ অধিক, কোনটা গুরুত্বপূর্ণ দৃশ্যবস্তু, কাউবয় না তার ঘোড়া, নাকি তার আশেপাশের মানে পরিবেশ পরিস্থিতি, সেই জিনিসগুলো কিন্তু তাকে বুঝে নিতে হবে। হঠাৎ করে মনোযোগ এক সাইড থেকে অন্য সাইডে চলে গেলে পশুগুলো একদিক থেকে অন্য দিকে যাবে কি না বা যেতে পারে কি না, বা পসিবিলিটিসগুলো, আসল কথা হচ্ছে পসিবিলিটিসগুলো, ঘোড়াটার স্বাভাবিক নড়াচড়া, মাথা ঝাঁকানো, লেজ নাড়ানো বা পা ঠোকার যে অ্যাঙ্গেল অফ শট, ফলে কাউবয়ের উপর থেকে মনোযোগ কিন্তু সরে যেতে পারে খুব অচিরেই। কারণ ঘোড়া যদি বেশি অ্যাক্টিভিটি দেখায় তাহলে কিন্তু আমাদের যে মূলত সেন্ট্রাল ক্যারেক্টার যে কাউবয়, তার উপর থেকে কিন্তু দর্শকের দৃষ্টিশক্তি চ্যুত হয়ে যেতে পারে, অর্থাৎ দর্শককে কিন্তু অন্যদিকে
দৃষ্টি দিতে পারে, কিন্তু আমরা যখন সিনেমা দেখি তখন কিন্তু সিনেমাতে একটা দৃশ্যের ভেতরে অনেক রকমের আম, কি বলবো, অনেক রকমের বস্তু বা দৃশ্যবস্তু কিন্তু একসাথে থাকে। হ্যাঁ, সেই দৃশ্যবস্তুগুলোর মধ্যে কিন্তু আমরা ঠিক সেই বস্তুটিকেই দেখি, যে বস্তুটার উপর ডিরেক্টর বা ক্যামেরা নির্দেশক আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। তার আশেপাশের জিনিসগুলো জাস্ট যেন একটা ছবিটাকে একটা ব্যাকআপ দেয় মাত্র। তো এই জিনিসটা কিন্তু সম্পূর্ণরূপে কন্ট্রোল করা হচ্ছে চলচ্চিত্রের কম্পোজিশন বা আহ, যাই হোক, সেদিক থেকে এই যে ঘোড়ার যে দৃশ্যের কথাটা আমি বললাম, সে কি ক্যামেরার দিকে এগিয়ে আসবে, না ক্যামেরার দিক থেকে দূরে সরে যাবে, না ফ্রেমের ডান দিকে বা বাম দিক দিয়ে বেরিয়ে যাবে, সে কিভাবে ঘোড়াকে চালাবে, হাঁটাবে না ছোটাবে, মানে দুলুকি চালে চলবে না সবেগে চলবে, কোনটি হবে তার গতিপথ, সরল রেখা না বক্ররেখা না কোনাকুনি, ফ্রেমের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত কাউবয় ও ঘোড়ার ভারী গাঢ় অথচ ভরযুক্ত অসম্পৃক্ত হওয়ার পর কম্পোজিশনে কি কি ধরা পড়বে তা কিন্তু এই চলচ্চিত্রের কম্পোজিশনের মূল আলোচ্য বিষয়। তো দৃশ্যগুণ সম্পর্কে সচেতন কোনো চিত্রগ্রাহক যখনই কোনো শটের ছবি তুলতে যান তখনই এই ধরনের বহু প্রশ্ন কিন্তু তাকে বিব্রত করে। স্বভাবতই আম, সবসময় সমস্ত সমাধান করা যায় না, কিন্তু এই দিকগুলোর কথাটা ভাবা হয়েছিল, ফলত কতটা অনুমান করা গিয়েছিল তার নির্ভর করবে চূড়ান্ত দৃশ্যগ্রহণ পদ্ধতির সাহায্যে। চলচ্চিত্র সম্বলিত কম্পোজিশনের একটা ফলপ্রসূ উদাহরণ কিন্তু হয়ে উঠতে পারছে কিনা তাও নির্ধারণ করবে এই চলচ্চিত্রের কম্পোজিশন। এখানে একথাও স্পষ্ট করে বলে রাখা দরকার যে চলচ্চিত্র সম্মত কম্পোজিশনের কোনো নির্দিষ্ট কিন্তু বাঁধা ধরা নিয়ম নেই, এবং এই বিষয়ে কোনো ব্যক্তিবিশেষের মতকে চূড়ান্ত বলে গ্রহণ করবারও কিন্তু দরকার নেই। প্রকৃত বিশ্লেষণে এবং কম্পোজিশনে ব্যক্তিগত রুচির ব্যাপার কিন্তু একটা রয়েই আছে। একজনের কাছে একটা ভালো কম্পোজিশন বলে মনে হচ্ছে, তো সেটাই হয়তো অন্য লোকের কাছে খারাপ কম্পোজিশন বলে মনে হতে পারে, এবং দুজনেই কিন্তু নিজের মতো করে সঠিক হতে পারে। মানে একটা জিনিস হয়তো আমাদের খারাপ লাগলো, মানে চলচ্চিত্রের কম্পোজিশন ওয়াইজ একটা জিনিস আমরা বললাম যে না, এই এই ধরনের কনসেপ্ট বা এই ধরনের চিত্রায়ন আমাদের অতটা ভালো লাগছে না, কিন্তু সেই ক্ষেত্রে অন্য আরেকজন কিন্তু সেই জিনিসটা দেখেই বাহ বাহ করবে। সেই কারণেই কিন্তু চলচ্চিত্র বা সিনেমা সব ধরনের দর্শকের জন্য হয় না, কোনো স্পেসিফিক একটা দর্শক বাইন্ড কিন্তু থেকেই যায়। যেমন, আচ্ছা, এখানে একটা জিনিস আলোচনা করে রাখি, হচ্ছে আম, একজন ডিরেক্টর ছিলেন 18th সেঞ্চুরিতে, জয় হেমব্রিজ নামে। তখন কম্পোজিশনের আলোচনায় গতিশীলতা এবং ভারসাম্যতার তত্ত্ব উত্থাপন করেছিলেন তিনি, হেমব্রিজ। তো তখনকার সম্প্রতিকালের অন্তর্দৃষ্টিসম্পন্ন রুশ বা রাশিয়ান যে চিত্র নির্মাতাদের আধুনিকতম চিত্র বিশ্লেষণ পদ্ধতি ছিল তা স্থিরচিত্র ও চলচ্চিত্রের কম্পোজিশনের বিষয়ে বিশুদ্ধ বৈজ্ঞানিক আলোচনায় কিন্তু ভরপুর রয়েছিল। এর ফলে কম্পোজিশনে প্রকৃত সৃজনশীলতা ও শৈল্পিক দিকটি কিন্তু সেই সময় মার খেয়েছে। আজ এমন অনেক লোকের দেখা মিলবে যারা চিত্ররূপের যে কোনো আলোচনায় বিজ্ঞের মতো টেনে আনা জ্যামিতিক আকার রেখা ভর নকশা প্রসঙ্গ ইত্যাদি নানা রকমের জিনিস, নিজেদের তোলা ছবি ভীষণভাবে আড়ষ্ট একঘেয়ে করে, মানে কি বলবো, প্রকাশ করার চেষ্টা করে। আবার এমনও লোক আছে যারা ভাবরেখা কী বা আলো ছায়ার বিভাজন কাকে বলে কিছু না জেনেও প্রকৃত চিত্তাকর্ষক ছবি তোলার অব্যর্থ ক্ষমতা রাখেন। এই কারণেই আমি আশা করব আমার মন্তব্যকে আপ্তবাক্য বলে ধরে না নিয়ে এবং তাকে অন্ধের মতো অনুসরণ না করে আমার আম, কি বলবো, বক্তব্যকে একজন অভিজ্ঞ ব্যক্তির সাধারণ পরামর্শ রূপে গ্রহণ করতে আমি অনুরোধ জানাবো, যার ফলে চলচ্চিত্র সম্মত কম্পোজিশনের গঠন যাতে এটা আরও সহজ হতে পারে, এবং কম্পোজিশনগত বিভিন্ন আহ, বাধা দ্বারা বা বাধা বিপত্তি কিন্তু এই মাধ্যমে, এই চলচ্চিত্রের কম্পোজিশনের মাধ্যমে কিন্তু কাটিয়ে ওঠা যেতে পারে।
চিত্রকলা বা আলোকচিত্র, স্থির চিত্র বা চলচ্চিত্র যে কোনো ধরনের কম্পোজিশনেই মূল কথা হলো ছবির ফ্রেমের মধ্যে সমস্ত উপাদানকে এমনভাবে সাজানো যাতে চিত্রগ্রাহক দর্শকের দৃষ্টিতে সেখানে কেন্দ্রীভূত করতে চাইছেন দর্শকের যে দৃষ্টিভঙ্গিকে মূলত টার্গেট করে টানতে চাইছে, সেই আকর্ষণ বিষয়বস্তুটা কিন্তু এখানে সঠিক দৃষ্টি আকর্ষণের পদ্ধতি থাকা চাই, নাহলে কিন্তু এই আকর্ষণটা কোনোভাবেই সম্ভব হবে না। টোনগত বৈপরীত্য বা চলচ্চিত্রের স্থির চিত্রের যে এই পদ্ধতিটি কিন্তু অনেকটা নিজস্বতা লাভ করে বা নিজস্ব পদ্ধতি হিসাবে বিস্তার লাভ করে। মূলত জিনিসটা কিন্তু গতিময়তা। যদি কোনো দৃশ্য বস্তুতে গতিময়তা বা চলচ্চিত্রের কম্পোজিশনে গতিময়তা না থাকে, তাহলে কিন্তু আমরা অতটা সিনেমা কিন্তু অতটা উপভোগ্য হবে না, মানে সিনেমা অতটা ভালো করে উপভোগ করতে পারবো না। অবস্থাপন বা বিন্যাসের আলোচনায় যদি আসি, তাহলে আমরা দেখব যে আমরা কম্পোজিশনের এই কলাকৌশলগুলোকে পৃথক পৃথকভাবে আলোচনা করে যা জানতে পারলাম, এদের প্রথমটি হলো অবস্থাপন বা বিন্যাস। ছবির ফ্রেমের মধ্যে ছবির কেন্দ্রীয় বস্তুটিকে কোন অবস্থানে রাখা হবে এবং ছবির অন্যান্য অংশের সঙ্গে তার মধ্যবর্তী সম্পর্ক কী রকম হবে, তা কিন্তু এই বিন্যাসের দ্বারা নির্ধারিত হয়। সাধারণভাবে বলতে গেলে ছবির কেন্দ্রীয় বস্তু সবচেয়ে স্বাভাবিক স্থান দেওয়া উচিত ফ্রেমের মধ্যস্থলে। তার মানে অবশ্যই এই নয় যে একেবারে গাণিতিকভাবে ফ্রেমের কেন্দ্রস্থল হওয়া চাই, একেবারে সেন্টার পয়েন্ট হওয়া চাই, সেটা কিন্তু কখনোই না। অনেক সময় সামান্য বিচ্যুতি বিন্যাসকে আরও দৃষ্টিনন্দন ও চিত্তাকর্ষক করে তোলে এবং এর ফলে দর্শকের দৃষ্টি আকর্ষণ করবার কাজও কিন্তু ব্যাহত হয় না। কেন্দ্রীয় বস্তুর ওই অবস্থানে সাধারণত হয় ফ্রেমের নিম্নে বা নিচের দিকে, ওই প্রান্তের বাম দিক থেকে ফ্রেমের ঊর্ধ্ব প্রান্তের ডান দিক পর্যন্ত কর্ণরেখার মোটামুটি মাঝামাঝি জায়গায়। মানে আমি যদি একটা ডায়াগোনাল লাইন টানি একটা ফটো ফ্রেমে বা স্ক্রিনের, তাহলে তার মোটামুটি মাঝখানের ওই ক্ষেত্রফলের 1/3 ঊর্ধ্বাংশের ডান দিকে মোটামুটি কিন্তু একটা সেন্টার ক্যারেক্টারকে প্লেস করা হয়। এটা সিনেম্যাটিক ভিউ বলা হয়। হ্যাঁ, এটাই পদ্ধতি। কারণ ক্যামেরার মাঝখানে যদি বা দৃশ্যবস্তু যদি ধরেন একটা ক্যারেক্টারকে দেখানো হচ্ছে, একজন হিরোকে দেখানো হচ্ছে, সেই হিরো যদি মুখ বা বডি যদি একদম স্ক্রিনের মাঝখানে থাকে, তাহলে সেটা অতটা বেশি আবেদনপূর্বক হবে না, জিনিসটার মধ্যে কোনো একটা অ্যাট্রাকশন থাকবে না। কিন্তু সেই ক্যারেক্টারটাকে যদি ছবির মানে স্ক্রিনের ঊর্ধ্বাংশে উপরের দিকে ডান দিকে কোণায় বা টোটাল ফ্রেমের 1/3 এক্সপোজ করা যায়, তাহলে কিন্তু এটার মধ্যে একটা সিনেমাটিক ভিউ এসে যাবে অটোমেটিক। আমরা নর্মালি ছবি তোলার সময়ও দেখব যে সেটা সিনেমার জন্যই হোক বা স্থির চিত্রই হোক, সেখানেও কিন্তু এই এক তৃতীয়াংশ বা 1/3 রেশিও ফ্যাক্টরটাকে ইউজ করা হয়। মানে ফ্রেমের একদিকে একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকবেন এবং ব্যাকগ্রাউন্ডের কিছুটা অনেকটা অংশ নিয়ে ছবিটা আসছে। মেন ক্যারেক্টার হয়তো ঠিক মধ্যিখানে নেই, এক সাইডে। টু বি স্পেসিফিক, যদি এই ফিল্ম বা সিনেমাটোগ্রাফি হিসাবে যদি বলতে যাই, চিত্র পরিচালনা হিসাবে যদি বলতে চাই, তাহলে সেটা হয় স্ক্রিনের 1/3 উপরে। অর্থাৎ স্ক্রিনটাকে 3টা ভাগে ভাগ করলে ঊর্ধ্বভাগের ডান দিকের 1/3 পয়েন্টে কিন্তু এটা থাকে। তো ছবির কেন্দ্রীয় বস্তুর দিকে দর্শকের দৃষ্টি কিভাবে আকৃষ্ট করতে হবে, তা সবিশেষে নির্ভর করে কেন্দ্রীয় বস্তুর চারপাশের অংশগুলির বিন্যাসের ওপরে। একথায় লং শটের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে খুবই প্রযোজ্য। মানে লং শট, যখনই কোনো শট লং শট না হয়, অর্থাৎ দূর থেকে পুরো ক্যানভাসটা নেওয়া হচ্ছে, তখন কিন্তু এই ধরনের ছবি, এই ধরনের বিন্যাস কিন্তু খুবই ব্যবহার করা হয়। যেমন 16 mm বা 8 mm তোলা পারিবারিক ভ্রমণচিত্রের লং শটে যে প্রাকৃতিক দৃশ্য হরদম দেখা যায়, তাতে পারিপার্শ্বিকতা ও গভীরতা বোধ কিন্তু অনেক বেশি আসবে। যদিও
কম্পোজিশন এমনভাবে পরিকল্পিত হয় যাতে ছবির মধ্যে অন্তত দুটি স্পট তল থাকে। হুম একটা হচ্ছে পুরভূমি বা ফোরগ্রাউন্ড, আর একটা হচ্ছে দূরভূমি বা ব্যাকগ্রাউন্ড, বা ডিস্টেন্স গ্রাউন্ড বলতে পারেন। এই এটা সহজেই করা সম্ভব যদি দৃশ্যবস্তুগুলিকে এমনভাবে সাজানো যায় যাতে ফোরগ্রাউন্ড ফোরগ্রাউন্ডে যারা থাকবে তারা অনেকটা সিলুয়েটের মতো হবে, অর্থাৎ কালো কালো ছায়ামূর্তির মতো থাকবে, এবং দূরের দৃশ্যটা থাকবে পরিষ্কার। তো এই ভূমির এই দূরভূমির ফ্রেম হিসাবে কাজ করা এবং ছবির কেন্দ্রীয় বস্তুটি থেকে দূরভূমিকে এইভাবে সংযোজন করা, এটাই কিন্তু অবস্থাপন বা বিন্যাসের প্রধান কারণ। এই ফ্রেম সম্পূর্ণ ফ্রেম হতেও পারে, আবার আংশিক ফ্রেমও হতে পারে। খাদ বা উপত্যকার কোনো শট অনেক সময় বেশি চিত্তাকর্ষক হবে, মানে কোন শট কতটা বেশি চিত্তাকর্ষক হবে এবং আয়তন ও গভীরতার বোধ তাতে অনেক বেশি বাড়বে কিনা, এবং পুরোভূমি দুটি পাথরের বা গাছের আড়ালের ফাঁক দিয়ে দৃশ্যটাকে শট নেওয়া হবে কিনা, এসব কিন্তু এই অবস্থাপন বা বিন্যাসের উপর নির্ভর করে। এবং এইসব জিনিস বাদ দিয়ে যদি ব্যাকগ্রাউন্ডে ছবিটা তোলা হয় তাহলে কিন্তু দৃশ্যটা খুবই ন্যাড়া ন্যাড়া মনে হবে। এই কথা একটা কথা বলা যায় যে যেটা কেবলমাত্র লং শটের ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা হচ্ছে যে স্টুডিওর ইনডোর দৃশ্য বা হোম মুভিতে ঘরের ভিতরকার দৃশ্য যাই হোক না কেন, যদি পাশের কোনো ঘরের খিলান বা স্তম্ভের মধ্য দিয়ে বা টেবিল ল্যাম্পের ফ্লেম বা অন্য কোনো আসবাবের ফাঁকের ভেতর দিয়েও ছবি তোলা যায়, তাহলে সোজাসুজি ছবি তোলার চাইতে অনেক বেশি চিত্তাকর্ষক হবে সেই ছবি। এটা তো বোঝাই যায়। আজকালকার দিনে কেতমারা ছবি কে না তোলে, তবে 18th সেঞ্চুরিতে সিনেমাটোগ্রাফি একটা আলাদা লেভেলে ছিল। তখন এই ধরনের শট কিন্তু টেকনিক্যালি আবিষ্কারই হয়নি, এগুলো তখন ছিল আন্ডার ডেভেলপমেন্ট। আমরা আজকাল যাই কিছু করি না কেন সব কিছু কিন্তু অলরেডি ইনভেন্টেড। প্রসঙ্গক্রমে এখানে বলা যায় যে বহু পেশাদার চিত্রগ্রাহক আউটডোরে শুটিংয়ের কাজে যারা বিশেষজ্ঞ বেসিক্যালি, যেমন যারা বেসিক্যালি ওয়েস্টার্ন ছবির মেনলি শ্যুট করে থাকেন আর কি, ওয়েস্টার্ন ছবি, তারা ছবিতে এই ধরনের লং শট নেবেন বলে আগের থেকে লোকেশনে গিয়ে অনুরূপভাবে শট নেওয়ার স্বাভাবিক ব্যবস্থা না থাকার জন্য অনেক সময় কিন্তু কৃত্রিমভাবে ব্যবস্থার অবস্থাপন হয়। হয়তো প্রাকৃতিকভাবে সেরকমের পরিস্থিতি নেই যে একটা পাহাড় বা ভাঙা একটা কাঠের টুকরোর মাঝখান দিয়ে একটা সিনেমা শট নেবে, সেটা হয়তো সেখানে নেই। তো কৃত্রিমভাবে সেখানে থেকে কিন্তু আগের থেকে গিয়ে সেটা তৈরি করেন তারা, তারপরে শটটা নেন। হয়তো তারা গাছের গোটা দুই ডাল সঙ্গে নিয়ে যান, হয়তো দরকার মতো ওরকম একটা ফ্রেম তৈরি করে নেওয়া হয়। হ্যাঁ, যাই হোক, তবে চলচ্চিত্রে কম্পোজিশনের ব্যাপারটা যদি দেখি তাহলে কিন্তু এইটা ধীরে ধীরে ফ্রেম নির্বাচন বা অবস্থাপন বিন্যাস কিন্তু ধীরে ধীরে আরও বেশি কি বলবো, উম, চিত্তাকর্ষক বা দৃষ্টি আকর্ষক হয়ে ওঠে। যাই হোক, এই এপিসোডে আমি, এটা লাইভ এপিসোড, হ্যাঁ, এই এপিসোডে আমি এতটুকুই বলবো। আম, আমার পরবর্তী এপিসোড হবে এর দ্বিতীয় ভাগ, এই এপিসোডের দ্বিতীয় ভাগ, অর্থাৎ টোনগত বৈপরীত্য এবং আলোক সম্পাদ নিয়ে আমি আলোচনা করব।